পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি আজ। ভোর থেকে কেরানীগঞ্জ কারাগারের সামনে স্বজনদের ভিড়, ন্যায় বিচারের আশা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষে ফসলি জমি, আম গাছের ব্যাপক ক্ষতি। কেটে গেছে থমথমে পরিস্থিতি, দুই পারে টহল বাড়িয়েছে বিজিবি বিএসএফ। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবারের ভোটার তালিকা, স্বচ্ছতার সঙ্গে হালনাগাদের আশ্বাস সিইসির। নির্বাচন নিয়ে রাজনৈতিক বক্তব্যে যেতে নারাজ কমিশন। অব্যবস্থাপনায় ঢুকছে রাজধানীর ওয়াটার বাস সার্ভিস। জরাজীর্ণ অবস্থায় লাখ লাখ টাকার নৌযান, চাহিদা থাকলেও মিলছে না সেবা, অভিযোগ যাত্রীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 400 আসামির জামিন ও শুনানি সাক্ষ্য গ্রহণ আজ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে ভোর থেকে আসামিদের জামিনের আশায় কারাগারের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন স্বজনরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে প্রিয়জন কারামুক্ত হবেন এমন প্রত্যাশা তাদের। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এই আসামিরা। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আমান নবী এবং কারাগারের বাইরে আছেন সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি আমানের কাছে। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড যেটাই বলি, সেই হত্যাকাণ্ডের প্রায় 400 আসামির আজ জামিন শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি পঞ্চমবারের মতো আজ জামিন শুনানি অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এর আগে 4টি দিন পড়েছিল, যেগুলো ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সেই তারিখগুলো পড়েছিল, কিন্তু তখন জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। কিন্তু আজ জামিন শুনানিটি আলোর মুখ দেখতে যাচ্ছে এবং আজ কিন্তু সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুরুতেই জানিয়ে রাখতে চাই, আজ কাশিমপুর কারাগার থেকে প্রায় যে আসামিগুলো হাজির করা হয়েছে প্রায় 50 জন। এর বাইরে প্রায় 350 আসামি রয়েছে কেরানীগঞ্জ কারাগারে। পিলখানা ট্র্যাজেডিতে বিস্ফোরক দ্রব্য আইনে নিউ মার্কেট থানায় যে মামলাটি হয়েছিল, সেই মামলাটিতে যে সমস্ত আসামি করা হয়েছে, সেই আসামিরা কিন্তু হত্যা মামলারও আসামি ছিলেন একইভাবে। সেই হত্যা মামলার আসামি যারা ছিলেন, তারা কিন্তু বিভিন্ন মেয়াদে তারা কিন্তু কারাভোগ করেছেন এবং কারাভোগ করার পরেও তারা শুধুমাত্র বিস্ফোরক আইনের যে মামলাটি রয়েছে, সেই মামলাতে তারা কোনো প্রকার শুনানি অনুষ্ঠিত হয়নি। যে মামলাটি শুধুমাত্র সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে, এই কারণেই তারা কিন্তু এখনো পর্যন্ত মুক্তি পাননি। শুরু থেকেই কিন্তু একটি দাবি ছিল এই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য, কিন্তু দীর্ঘ 16 বছর কাটলেও কিন্তু এই মামলা কোনো প্রকার সাক্ষ্য গ্রহণ এগিয়ে আসেনি। প্রাথমিকভাবে এই বিডিআর বিদ্রোহ কেন্দ্রিক যে মামলাটি ছিল, সেখানে 2টি মামলা হয়, একটি হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলা। সে মামলায় কিন্তু 824 জনকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় এবং পরবর্তীতে 26 জন আসামি বাড়িয়ে 850 জন আসামি করা হয়। বিভিন্ন সময়ে আদালতে 283 জন সাক্ষ্য গ্রহণ করেছেন, আর সাজা হয়েছে প্রায় 200 জনকে বিভিন্ন মেয়াদে। কারাবন্দী আছেন এখন পর্যন্ত প্রায় 770 জন বিডিআর সদস্য এবং আজ এই বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলাটি, সেই মামলায় প্রায় 400 জন আসামি জামিন চেয়েছেন এবং এই জামিন শুনানিটি বহুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এর আগে জেনেছি গত 9 জানুয়ারি ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে যে অস্থায়ী আদালতটি রয়েছে, সেই অস্থায়ী আদালতে এই জামিন শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি অনাকাঙ্ক্ষিতভাবে আগুনে পুড়ে যাওয়ার কারণে এজলাস সেই অনুষ্ঠিত হয়নি এবং পরবর্তীতে কিন্তু আজ পঞ্চমবারের মতো কিন্তু আজ এই আদালতে জামিন শুনানিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে প্রসিকিউশন থেকে আমাদের কাছে জানানো হয়েছে। এর বাইরে স্বজনরা কিন্তু আদালতের বাইরে, অর্থাৎ ঠিক মূল ফটকের বাইরে কারাগারের অপেক্ষা করছে। কারাগারের মূল ফটকের বাইরে আছেন সহকর্মী সাদিকুর রহমান, তার কাছে চলে যাব। বিডিআর হত্যাকাণ্ডর ঘটনায় কিন্তু হত্যা এবং বিস্ফোরণ আইনে 2টি মামলা হয়েছিল এবং আজকে এখানে দেখতে পাচ্ছেন যে কারাগারের সামনে, অর্থাৎ যে অস্থায়ী আদালত যে অনুষ্ঠিত হয়েছে, এই আদালতের বাইরে যে কারাগারের মেইন ফটকের বাইরে দেখতে পাচ্ছেন যে আসামিদের স্বজনরা কিন্তু এখানে অপেক্ষায় আছে, এখানে মানববন্ধন করছেন। তারা বলছেন যে তাদের যে আসামি যারা স্বজন
2013 সালে সেই হত্যা মামলায় কিন্তু যারা খালাস পেয়েছে, অর্থাৎ যাদের অপরাধ প্রমাণিত হননি, তারাও কিন্তু এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন। কেন বিনা বিচারে তারা কারাগারে আছে সেই বিষয়টাই তারা এখানে দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে এই যে বিস্ফোরক আইনে দায়ের করা যে মামলা, সেই মামলায় শুধুমাত্র মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, সেই জন্য তারা জামিনের অধিকার থাকলেও তারা কিন্তু তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। যার ফলে দেখা যায় যে যারা নির্দোষ প্রমাণিত হয়েছে হত্যা মামলায়, তাদের স্বজনরা এখানে দাবি জানাচ্ছেন তাদের যারা আসামি আছেন, নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদেরকে যেন আজকে জামিন দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু এখানে তারা দাবি জানাচ্ছেন। আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে 2 শতাধিক যারা আসামি ছিল, যারা হত্যা মামলায় আসামি খালাস পেয়েছিল, তারা কিন্তু এই বিস্ফোরক আইনের মামলায় কিন্তু আটকে আছে। সেই মামলাটি কিন্তু এখনো পর্যন্ত সেই যে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এবং একটা বিষয়, যারা বিস্ফোরক আইনের মামলায় যারা হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে, তারাই কিন্তু আসলে এই সাক্ষী করা হয়েছে এই বিস্ফোরক আইনের। এবং হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ হলেও কিন্তু এই বিস্ফোরক আইনের মামলাটিতে সাক্ষ্য গ্রহণ পেন্ডিং, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকার ফলে এখনো পর্যন্ত সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে এবং তারা হতাশায় আছেন। এবং এখানে কয়েকজনের সাথে আমি কথা বলেছি যে 3 বছরের যে শিশুটি ছিল, তার বাবাকে যখন জেলখানায় নেওয়া হয় 2009 সালের ঘটনায়, কিন্তু তারা সেই শিশুটি এখন অনেক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার বাবাকে দীর্ঘদিন যাবৎ সে পায়নি। এবং এখানে আরও কয়েকজনকে পেয়েছি যারা নিরস্ত্র ছিল, অর্থাৎ এখানে পরিচ্ছন্নতা কর্মীও আছে যিনি কোনো বিডিআরের কোনো প্রশিক্ষণ নেননি, সেই রকম ব্যক্তিও কিন্তু এখানে জেল খাটছে, যিনি হত্যা মামলায় খালাস পাওয়ার পরেও, অথচ তিনি কিন্তু কোনো ধরনের প্রশিক্ষণ নেননি, কোনো নিরস্ত্র একজন ব্যক্তি। এরকম কিন্তু একাধিক রয়েছে আসামি, যাদের স্বজনরা দাবি করছেন যেন তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হয়, জামিন দেওয়া হয়, জামিনের অধিকার তাদের রয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। 33 ঘন্টা ধরে হামলা, মুহুর্মুহু গুলি আর গ্রেনেড বিস্ফোরণ, 57 সেনা কর্মকর্তা সহ 74 জনের প্রাণহানি, আহত অনেকে। স্বজনদের আহাজারি আর ছোটাছুটিতে বিদীর্ণ তৎকালীন বিডিআর সদর দফতর। পিলখানা হত্যাযজ্ঞ ফিরে দেখব আমার নবীর রিপোর্টে। 2009 সালের 25 ফেব্রুয়ারি, ঘড়িতে সময় সকাল 9টা। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানার দরবার হলে সারা দেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের 2500-এর বেশি সদস্য নিয়ে শুরু হয় বার্ষিক দরবার। অনুষ্ঠানের শুরুতেই তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করলে কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালান কিছু বিপদগামী সদস্য। 33 ঘন্টা ধরে চলে তাণ্ডব। 57 সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 74 জন। পিলখানার 4 দেয়ালের ভেতরের নৃশংসতা এতটাই ভয়াবহ ছিল তা বুঝে উঠতে সময় লেগে যায় আরও 2 দিন। 27 ফেব্রুয়ারি থেকে পিলখানার ভেতরে সন্ধান মিলতে থাকে একের পর এক গণকবরের। মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী দরবারকে ঘিরে বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল ষড়যন্ত্রকারীরা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলা আপিল বিভাগে বিচারাধীন, আর বিস্ফোরক আইনের মামলাটি শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। অনেকে হত্যা মামলায় খালাস পেলেও কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না বিস্ফোরক আইনের মামলাটি বিচারিক আদালতের গণ্ডি না পেরোনোই। এ নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। তবে সবকিছু ছাপিয়ে একটি রহস্যের জট এখনো খোলেনি। পিলখানা ট্র্যাজেডি কি শুধুই বিদ্রোহ, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, দেশীয় ষড়যন্ত্র নাকি আন্তর্জাতিক? এসব প্রশ্নের উত্তর খুঁজতে কাজ করছে স্বাধীন তদন্ত কমিশন। আমার নবী, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে হওয়া সংঘর্ষের পর বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালে সীমান্তের দুপারেই টহল দেখা গেছে বিজিবি ও বিএসএফের। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গাছ কাটা কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। বিস্ফোরণ করা হয় ককটেল। এ সময় 2 বাংলাদেশি আহত হন। স্থানীয়রা জানান, শূন্য রেখা থেকে 150 গজ দূরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়েছে 50 থেকে 100 গজ দূরে। সরষে ক্ষতি করেছে, ভুট্টা ক্ষতি করেছে, গম ক্ষতি করেছে। তারপর একটা 150 গজ ছেড়ে আপনার দূরে করার কথা, কিন্তু হচ্ছে 50 গজ 60 গজ ছেড়ে। এই তো
এ কারণে গন্ডগোলটা হয়েছে। আগে যেটা তা ছিল ওটা তো ঠিক ছিল, এখন জোরপূর্ব এসে ধরেন কে মানে বাড়ির পাঞ্জরে বাড়ি করছে এসে যেন জোরপূর্ব যেন গন্ডগোল হয়। কোন সময় তো বলবে যে আমরা 150 গাছ ছেড়ে দিয়েছি, তখন তো বাংলাদেশ দখল করে নিবে। এটা কি সম্ভব নয়। নিজের সম্পত্তি কেন দিতে যাব। এই মুহূর্তে কিরণগঞ্জ সীমান্ত এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় আমরা এখন অবস্থান করছি। মূলত এই চৌকা সীমান্ত এলাকায় পরবর্তীতে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাতটি এখানে চলে এসেছিল। যদিও সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এটি কিরণগঞ্জ সীমান্ত এলাকায়, পরবর্তীতে কিন্তু এটি চৌকা সীমান্ত এলাকায় পর্যন্ত এটি পৌঁছায়। এমনটা আসলে এখানকার যারা নাগরিক এবং সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আমাদের সেটি জানিয়েছেন। আপনারা জানেন যে গতকালকে কিন্তু কোনো ধরনের পূর্ব ছাড়াই কিন্তু ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে প্রবেশ করে শূন্যরেখার ভেতরে, এবং বাংলাদেশি নাগরিকদের যে ফসলাদি ছিল সেগুলো তারা নষ্ট করে ফেলে। এই বিষয়ে কথা বলতে গেলে কিন্তু ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের সাথে বিতর্কে জড়ায় এবং এক পর্যায়ে পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে, এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু বিএসএফ সদস্যরা বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে কিন্তু বাংলাদেশিদের যারা নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু শান্ত করার একটি চেষ্টা করে। তবে বাংলাদেশি নাগরিকদের যেটি ভাষ্য যে বিএসএফ সদস্যরা আসলে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা সেটির নিয়ম ভঙ্গ করে তারা কিন্তু গত 6 জানুয়ারি থেকে গত 8 জানুয়ারি এই 3 দিন ধরে কিন্তু তারা এই অপচেষ্টা চালিয়ে গেছেন, এবং এই যে শূন্যরেখা রয়েছে সেই শূন্যরেখার ভেতরে 100 কোনো ক্ষেত্রে 50 গজ দূরে তারা কিন্তু এই কাঁটাতারের বেড়া নির্মাণ করার একটি অপচেষ্টা করছে। এই কিন্তু গতকালকে তারা এই ভারতীয় নাগরিকদের বাংলাদেশের শূন্যরেখা বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি ঘটায়, এমনটাই আসলে তারা পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 থেকে 3 জন কিন্তু এখানে বাংলাদেশি নাগরিক তারা এবং তারা কিন্তু প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন। আপনারা দেখছেন এখন সকালের দিকে কিন্তু আমরা যদিও বিজিবি সদস্যদের সীমান্ত এলাকায় লক্ষ্য না করলেও কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি বিজিবির বেশ কয়েকজন সদস্য সীমান্ত এলাকায় এসেছেন এবং সীমান্ত এলাকায় তারা কিন্তু কড়া নজর রাখছেন। এবং আমরা কথা বলেছি 59 বিজিবি অধিনায়ক রয়েছেন, তার সাথেও তিনি যেটি বলছেন যে এখন আসলে এই সীমান্তের যে পরিস্থিতি এখন পর্যন্ত আর নেই। তারাও চেষ্টা করছেন যে এই পরিস্থিতি যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার দিকে না যায়, সব মিলিয়ে যাতে পরিস্থিতি শান্ত থাকে সে ব্যাপারে তারা বাংলাদেশের নাগরিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন। আমরা সকাল থেকে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের যে এলাকায় রয়েছে সেই এলাকায় কিন্তু তারা কড়া নজরদারিতে সকাল থেকেই আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত যদি বলা চলে এই সীমান্তের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে সীমান্ত থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিরণগঞ্জ সীমান্ত এলাকায়। ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষি জমিকে অকৃষি দেখিয়ে 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার আমলে নেওয়া এই প্রকল্পের কারণে জলাবদ্ধতার কবলে পড়েছে কয়েক হাজার কৃষকের ফসলি জমি। তাদের অভিযোগ চলছে জোর করে দখলের পাঁয়তারা। তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। হোসেনালীর ছবিতে ওবায়দুল হকের প্রতিবেদন। বালু ফেলে চলছে ভরাটের কাজ, উঁচু করে চারপাশে দেয়া হচ্ছে বাঁধ। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সৃষ্টি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। ময়মনসিংহের মুক্তাগাছায় স্থাপন হতে যাওয়া 20 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলায় জলাবদ্ধতার কবলে পড়েছে হাজারো কৃষকের ফসলি জমি ও মাছের ঘের। কৃষকের অভিযোগ, শুরু থেকেই গ্রামবাসী কৃষি জমিতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করলেও আওয়ামী লীগ নেতাদের প্রভাবে অনেককে বাধ্য করা হয় জমি লিজ দিতে। এখন কৌশলে বালু ফেলায় ক্ষতির মুখে পড়েছেন উপজেলার কাশিমপুর, মানকুন, বাসাটি ইউনিয়নের কৃষকরা। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগে প্রতিকার চেয়েও মিলছে না কোনো সুরাহা। আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে তারা এই জমিগুলো নিছে। এরা বলছে যে আমরা যদি আগে এই পানির রাস্তা করে ফেলাই
তাহলে তো মানুষের জায়গা দিবে না। আমরা যাতে ওই জমিটা করে দিতে বাধ্য হই, এইভাবে তারা কৌশল খাটাইয়া জমিগুলো নিতেছে। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিন পরিদর্শন করি, দুই পক্ষে কথা বলেছি এবং সেই অনুযায়ী আমরা আবার বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃষকের জমি জোর করে কেউ নিতে চাইলে কোনো সুযোগ নাই। জমিটার মালিক যারা সোলার প্যানেলটা করতে চাচ্ছে, দুই গ্রুপের সাথে আমাদের বসে আমরা হয়তো শেষ করতে পারবো। 2023 সালে মুক্তাগাছায় 20 বছর মেয়াদে প্রায় 70 একর জায়গায় 20 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে জুলস পাওয়ার লিমিটেডের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে সোলারটেক এনার্জি লিমিটেড, যাতে $24.3 মিলিয়ন অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরও থাকছে। জনবল সংকটে পরিত্যক্ত হবিগঞ্জের ৮ রেল স্টেশন, খোয়া যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, আসবাব সহ বিভিন্ন মালামাল। পুনরায় চালুর দাবি এলাকাবাসীর। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়ার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন ও জন্মস্থান বাগবাড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন নেতাকর্মীরা। অন্যান্য জেলাতেও থাকছে একই আয়োজন। এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। একই সঙ্গে হালনাগাদ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাসও দিয়েছেন তিনি। সকালে আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদের জন্য কমিশনকে সরঞ্জাম হস্তান্তর করে ইউএনডিপি। এই অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। ইসির পক্ষ থেকে কোনো রাজনৈতিক বক্তব্যে যাওয়া হবে না বলেও উল্লেখ করেন নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। আমরা 6 মাসের জন্য প্ল্যান করেছি ভাই। এই 6 মাসের জন্য প্ল্যান করলে কিছু কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না। আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। রাজধানীর নদীগুলো এখনও বিকল্প যোগাযোগ ব্যবস্থার উপযোগী করতে পারেনি কর্তৃপক্ষ। চালুর এক যুগ পরও ধুঁকছে ওয়াটার বাস সার্ভিস। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে কয়েক লাখ টাকায় কেনা নৌযান। যাত্রীদের অভিযোগ, চাহিদা থাকলেও মিলছে না সেবা। আর বিশেষজ্ঞরা বলছেন, ওয়াটার বাসের গতি ও ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে সারা বছরই মিলবে সুফল। সে অনুযায়ী এবার উদ্যোগ নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। নাজমুল হাসানের ছবিতে আদনান তুর্জের প্রতিবেদন। ঢাকার নদীপথের ইতিহাস যেন এক প্রবাহমান কাব্য। রাজধানীকে ঘিরে থাকা নৌপথগুলোর মাধ্যমে যুগ যুগ ধরে গড়ে উঠেছে বাণিজ্য, সংস্কৃতি ও জীবিকার সমৃদ্ধ অধ্যায়। আধুনিক ঢাকায় সেই সমৃদ্ধ অতীতের প্রতিফলন ঘটেছিল ওয়াটার ট্যাক্সির মাধ্যমে। ঢাকার চারিদিকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা ঘিরে তৈরি হওয়ার সম্ভাবনা মাথায় রেখে 2004 সালে ওয়াটার ট্যাক্সি প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের 3টি ধাপের মধ্যে প্রথম দুটিতেই ব্যয় হয় প্রায় 100 কোটি টাকা। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত 29 কিলোমিটার রুটে স্থাপন করা হয় 12টি ল্যান্ডিং স্টেশন। 2013 সালের 4 জুলাই চালু হয় ওয়াটার বাস সেবা। সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়াটার বাসের বর্তমান হাল ভালো নয়। সদরঘাট বাদামতলী ঘাটে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে লাখ লাখ টাকা খরচ করে কেনা 4টি ওয়াটার বাস। আমাদের জাহাজগুলা অনেকটি ভাঙ্গাচোরা, এগুলো মেরামত করতে হবে। যাত্রীদের অভিযোগ, চাহিদা থাকলেও সেবা মিলছে না। অব্যবস্থাপনা, ধীরগতি, বেহালঘাট সহ আছে আরও সমস্যা। দুর্নীতির কারণে এইটা অবস্থা এরকম হয়েছে। তেল নিত 20টা 22টা
খরচ করতো 12টা 10টা 12টা। এখানে ঘাটে ওখানে লোকজন সব বাসেতে জায়গা গাড়িতে জায়গা, এখন আর ওই বাসেও আসলেও ওখানে বাসেও মানুষজন পায় না, ওখানে আর বন্ধ করে দিচ্ছে। সদরঘাটের থেকে আমার ওয়াটার বাস আইতো, হবে আয় না। আগে মানুষগুলো অনেক সুবিধা হইতো, হবে অনেক মানুষগুলো অনেক কষ্ট হয়। এখনও মানুষ ফিরে যায়, কাকা ওয়াটার বাস নাই, না ওয়াটার বাস নাই বাবা, করোনার মধ্যে বদ্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন ওয়াটার বাসের গতি, ইঞ্জিনের আধুনিকরণ এবং ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে সারা বছরই মিলবে এই প্রকল্পের সুফল। এই অনুযায়ী উদ্যোগও নিচ্ছে কর্তৃপক্ষ। আমাদের নৌযানগুলো কিন্তু অতটা কমফোর্টেবল না, যন্ত্রাংশ থেকে শুরু করে মেশিনারিজ, তারপরে এটার ম্যাটেরিয়াল, এটা ডিজাইন, মানের দিক দিয়েও এটা কিন্তু অতটা মানসম্মত হয়নি। ল্যান্ডিং স্টেশনগুলো যেখানে করা হয়েছে, আপনি মূল রোড থেকে যখন সেই ল্যান্ডিং স্টেশনে আসবেন, সেই যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু মানে সেই রোডগুলো কিন্তু অতটা ভালো নয়। এবং সেখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে নিরাপত্তা। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এটা নিয়ে আবার নতুনভাবে কার্যক্রম শুরু হয়েছে। শুধুমাত্র সরকার এককভাবে এই সার্ভিস পরিচালনা করা সরকারের পক্ষে কষ্টকর। সরকার যে কোনো কাজের উদ্বোধনটা করতে পারে, কিন্তু এর সাথে সাথে বেসরকারি যে সমস্ত বিনিয়োগকারীরা আছেন ওনাদেরকে এগিয়ে আসতে হবে। জনবান্ধব করার জন্য যে সমস্ত কার্যক্রমগুলো গ্রহণ করা যায় সেইগুলো করা, এটা বোধহয় আমার মনে হয় আগামী 1 বছরের মধ্যে করা সম্ভব হবে। নদীপথে যানজটমুক্ত চলাচলের সুবিধা নিশ্চিতে ওয়াটার বাস সার্ভিসের আধুনিকীকরণের তাগিদ ঢাকাবাসীর। ওয়াটার বাসগুলো ঢাকার নৌপথে নতুন এক দিগন্তের সূচনা করলেও বর্তমানের অবস্থা ভয়াবহ। নেই কোনো যাত্রী সেবা, নদী পারাপার হয়ে পড়ছে বিপজ্জনক। 2004 সালের প্রকল্প সফল না হলেও না হচ্ছে নতুন করে পরিকল্পনা। তবে যাত্রীদেরও প্রত্যাশা, ঢাকার নৌপথে ওয়াটার বাসগুলি নিয়ে আসবে নতুন করে যাত্রী সেবা এবং সৌন্দর্য। বাদামতলী স্টিমার ঘাট থেকে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের 1 মাস পার হলেও সুনামগঞ্জে এখনও শুরু হয়নি হাওরের বেশিরভাগ ফসল রক্ষা বাঁধের কাজ। এতে আগাম ঢল ও বন্যার হাত থেকে সোনালী ফসলের ক্ষতির শঙ্কা কৃষকদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যার পানি নামতে দেরি করায় বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের হাওর ঘুরে নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। কৃষকের নিপুণ হাতের ছোঁয়ায় সুনামগঞ্জের 12 উপজেলার হাওর জুড়ে বোরো ধানের সমারোহ, যেন দিগন্ত জুড়ে সবুজের গালিচা। হাওর পাড়ের কৃষকের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে একমাত্র ফসল বোরো ফসলের উপর। গেছে বার তো ধান হয়েছে ভালো, হাঁটছে ভালো, এবার দেখি হবে আমরা বলতে পারতাম না। সম্পূর্ণ আমরা এটার উপরে নির্ভর। একটা ফসল হয় আমরা এর মাঝে যদি বাদ ভাঙ্গা যদি আমরা লইয়া যাই তো আমরা শেষ একবারে। 2017 সালের আগাম বন্যায় এ অঞ্চলের শতভাগ ফসল হানিতে বিপাকে পড়েন জেলার কৃষকেরা। প্রভাব পড়ে জেলা পর্যায়ের অর্থনীতিতে। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে ওই সময় পানি উন্নয়ন বোর্ডের 24 প্রকৌশলী ও কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা করা হয়। পরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নতুন নিয়ম করা হয়। গত বছরের 15 ডিসেম্বর থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বড় মৌসুমে আগাম ঢল ও বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা হাওরের কৃষকদের। কিছুদিন পরে আবার বৃষ্টি শুরু হইব, বৃষ্টি শুরু হইলে তো বাই এটা সঠিকভাবে মাটিটা বইব না। পানগুলো মানে খুব ভালো হয় আর কি, মানে এগুলো মাছ হয় আর কি, তখন তো আমরা কৃষক আর মরলাম না। শুরু করা না যায় তখন শেষ করতে তো প্রায় 7 মাস পর্যন্ত খাজাই যাবে, তখন তো দেখা যাইব যে কমপ্লেকশন হচ্ছে না। সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনি হাওরের ফসল রক্ষা এই বাঁধ সহ উপজেলার অনেক বাঁধই এখনও সংস্কার কাজ সম্পন্ন হয়নি। ফলে হাওর পাড়ের মানুষেরা ফসল লাগিয়ে এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চলতি মৌসুমে জেলার ছোট বড় 134টি হাওরে 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, হাওর থেকে পানি দেরিতে নামায় প্রকল্প
শুরু হতে দেরি হচ্ছে। আর জেলা প্রশাসক জানালেন 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ না হলে অর্থ পরিশোধ করা হবে না। ইতিমধ্যেই সকল পিআইসি সদস্যগণকে সংশ্লিষ্ট ইউনো এবং শাখা কর্মকর্তাগণ তাদেরকে প্রথম কিস্তির টাকা অগ্রিম হিসেবে প্রদান করেছে। সম্পূর্ণরূপে পুরো উদ্যমে কাজও শুরু হয়ে গেছে এবং 28 ফেব্রুয়ারির পরে যে পিআইসি গুলা কাজ সম্পন্ন করবে তাদের কোনো ধরনের বিল দেওয়া হবে না। 2023-24 অর্থ বছরে কাবিটা নীতিমালার আওতায় সুনামগঞ্জের 12 উপজেলার প্রায় 1000 কিলোমিটারে 675টি বাঁধ মেরামতে 124 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে 6টি সড়ক নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে সকাল থেকে সমাবেশ করছেন চালকেরা। বিস্তারিত জানাতে পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। যানজট ময়মনসিংহ নগরীতে প্রধান সমস্যা। এই সমস্যার সমাধানে বর্তমান প্রশাসন কিন্তু নানাভাবে চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় কিন্তু তারা ময়মনসিংহ নগরীর যে অভ্যন্তরীণ সড়ক রয়েছে সেই সড়কগুলোকে 6টি রুটে ভাগ করে দিয়েছে অটোরিকশা চলাচলের কারণে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু আজকে ধর্মঘট পালন করছেন। তারা এই সিদ্ধান্ত মানছেন না এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে। আমরা এখন আছি ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে। এখানে আজকে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত 8 ঘন্টা ব্যাপী এই কর্মসূচি আসলে তারা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা এই মোড়টিতে আসেন এখানে মূলত কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসলে মানুষজন এই নগরীতে কিন্তু এখানে এসে থাকেন এবং তাদের কর্মস্থলে যোগ দেন। অনেকে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন তারা সকাল থেকে কিন্তু এই অটোরিকশা বন্ধ থাকার কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি যারা অটো চালক রয়েছেন তারা কিন্তু এখানে যেসব অটোরিকশা আসছে সেগুলোকে ফিরিয়ে দিচ্ছে এবং এমনকি আমরা যে মিশুক রয়েছে সেগুলোকেও ঘুরিয়ে দিতে দেখানো হয়েছে। এবং এই যে অটোরিকশা বন্ধ থাকার ফলে মানুষের যে দুর্ভোগ, তারা পায়ে হেঁটে আসলে তাদের গন্তব্যে যেতে হচ্ছে, যার কারণে এই নগরীর মানুষের চরম দুর্ভোগ কিন্তু সেটা পৌঁছেছে। এবং আমি সকাল থেকে দেখেছি যারা স্কুলগামী ছিল তাদের যেমন দুর্ভোগ হয়েছে, যারা অফিসগামী তারাও কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। তো এই ঘটনায় আসলে তারা সিটি কর্পোরেশনের সাথে তারা হয়তো আলোচনা করবেন এবং তাদের কি দাবি রয়েছে সেগুলো আসলে তাদের সমাবেশ থেকে পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্তগুলো জানাবেন এবং এই আলোচনার মাধ্যমে এই বিষয়টি দ্রুত সুরাহা হবে বলে আসলে এমনটাই চান আসলে এই যে বাসিন্দা তারা। তো এই ছিল ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে অটোরিকশা ধর্মঘট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। দেখছেন সময় সংবাদ। ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথের হবিগঞ্জ অংশের অন্তত 8টি স্টেশন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপের অভাবে এগুলোর বেশিরভাগই এখন পরিত্যক্ত। খোয়া যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, আসবাব সহ বিভিন্ন মালামাল। এলাকাবাসীর দাবি, স্টেশনগুলো পুনরায় চালু হলে যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। রেলওয়ে বিভাগ বলছে জনবল সংকটের কারণেই হয়েছে এমন দশা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথের হবিগঞ্জ অংশের লস্করপুর, রশিদপুর, সাটিয়াজুড়ি, তেলিয়াপাড়া, শাহপুর, ইটাখোলা ও কাশিমনগর সহ 8টি স্টেশনের কার্যক্রম নেই দীর্ঘদিন। শতাধিক বছরের পুরনো স্টেশনগুলো 2008 থেকে 2011 সালের দিকে জনবল সংকটের কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়। একই কারণে মনতলা ও নোয়াপাড়া স্টেশনটিও বন্ধের উপক্রম। এতে পরিত্যক্ত স্টেশন ও আশপাশের সরকারি জমি দখল করে রেখেছে প্রভাবশালীরা। এমনকি খোয়া যাচ্ছে স্টেশনের মূল্যবান যন্ত্রপাতি, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল। স্থানীয়রা বলছেন স্টেশনগুলো আবার চালু হলে এসব এলাকায় চাঙ্গা হবে ব্যবসা বাণিজ্য। রেললাইনটা বন্ধ হওয়ার পর থেকে আমাদের এলাকার যাতায়াত ব্যবস্থা খুবই অসুবিধাজনক। আমরা চাই যে এটা চালু হইলে আমরা যারা ব্যবসা বাণিজ্য আছে আমরা অনেক লাভ হয়। জমিগুলা সাইডে দখল করে নিয়ে গেছে, যেগুলা পুনরুদ্ধার করে। আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে
রেলটা পুনরায় আবার চালু করা হোক। রাতের অন্ধকারে দেখা যায় যে রেলের শিটগুলো চুরি করে নিয়ে যায়। আর সিলেট ঢাকার যে ট্রেনগুলো আছে যদি এদিকে যাতায়াত করার সময় দিকে দাঁড়ায় তাহলে আমাদের মন্তলাবাসীর জন্য অনেক উপকার হবে। লোকবল নিয়োগ না দেওয়ার কারণেই স্টেশনগুলোর এমন দশা জানালেন রেলওয়ে কর্মকর্তা। বললেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 2 জন স্টেশন মাস্টার দিয়া অনেকগুলো স্টেশন চালু রাখছে। এই অবস্থায় নতুন লোক যদি নিয়োগ না করা হয় তাহলে পরবর্তীতে অর্থাৎ কাজ করা সম্ভব হইতো না। 1896 থেকে 1899 সালের দিকে হবিগঞ্জে স্টেশনগুলো নির্মাণ করা হয় জানিয়েছে রেলওয়ে বিভাগ। সময় সংবাদ, হবিগঞ্জ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।